তো আজকে আমরা শিখব পিয়ানো শেখার একদম বেসিক পার্টগুলো। আমরা পিয়ানো শিখব কিভাবে বা শুরু কিভাবে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো যারা ধরুন পিয়ানো সম্বন্ধে জানেন তারা চাইলে এই সমস্ত ভিডিও পার্টগুলো স্কিপ করতেই পারেন, কিন্তু তবু একবার শুনে দেখুন। যদি কিছু মনে অজানা প্রশ্ন থাকে, যদি আমার সঙ্গে থাকার জন্য আপনার সেই প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যান, তাহলে সেটা আপনার পক্ষে মঙ্গল। আচ্ছা, বেশ। দেখুন, এই সাধারণ প্রশ্নগুলো অবশ্যই আমাদের মনে জাগে যে পিয়ানো প্রথম কে বানিয়েছিল, বা ধরুন কোনো যন্ত্র প্রথম কীভাবে মানুষ আবিষ্কার করলো, গান বাজনা কী করে আমাদের মধ্যে এলো। তো এই সমস্ত নিয়ে তো অনেক পড়াশোনা করা যায়, অনেক কিছু জানা যায়। গান বাজনা এক্স্যাক্টলি যে কবে থেকে শুরু বা কোথা থেকে শুরু সেগুলোর সম্বন্ধে সঠিকভাবে জানা যায় না, কিন্তু এটা ফ্যাক্ট। আমরা নিজেরা অনেক মাইথোলজি বইতে পেয়েছি, যেমন স্বর্গে নারদমণি গান গাইতেন। তো এটা এত পুরনো গল্প, মানে দেবতারা গান শুনতে পছন্দ করতেন। এমনকি তারও যদি অন্য অন্য গ্রিক মাইথোলজিতে দেখি, ওখানেও সঙ্গীত নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা ভাইকিংসের স্টোরিতে পেয়েছি। মানে প্রত্যেকটা সভ্যতা, যে সভ্যতা আজকে এক্সিস্ট করে না, সেই সভ্যতাতেও গান বাজনার উল্লেখ আছে। তার মানে এক্স্যাক্টলি কবে গান বাজনা এসছে তার সম্বন্ধে সঠিক কোনো দিন তিথি বলা সম্ভব নয়, কিন্তু এটা বেশ ধারণা করা যায় যে শব্দ সবসময় আমাদের আকৃষ্ট করে। সেটা হতে পারে, ধরুন আপনি সমুদ্রের পাড়ে গেলেন, জলের শব্দে যে ভ্যারিয়েশনস, বা আপনি কোনো পাখির আওয়াজ শুনছেন, বা মেঘের গর্জন শুনছেন, বা বাঘের ডাক শুনছেন, বা মশার গুঞ্জন শুনছেন। এই শব্দগুলোই অ্যাকচুয়ালি কিন্তু মিউজিক বা সঙ্গীত শুরুর প্রথম শব্দ। যদি মানুষ শুনতে না পায় তাহলে কিন্তু সঙ্গীত হয়তো তৈরি হতে পারতো না। এবার শব্দ যখন আমরা শুনি, যদি সায়েন্টিফিক্যালি যাই, মানে আমি এক্স্যাক্টলি সায়েন্স আপনাকে অবশ্যই বোঝাবো না, আমি জাস্ট মিউজিকটাকে বোঝার জন্য বলছি। তো শব্দ তো একটা কম্পাঙ্ক, যেমন এই যে হাততালি দিলাম, এই দুটো হাতের বায়ুর মাঝখানে যে আমাদের এই চাপের ফলে যে শব্দের একটা কম্পন উৎপন্ন হলো, এই কম্পনটা কিন্তু আমাদের কাছে একটা শব্দ হিসাবে গ্রাহ্য করা হলো। আমরা এটাকে শব্দ হিসাবে গ্রাহ্য করছি। তো এই শব্দ যখন আসছে, এই শব্দের একটা ফ্রিকোয়েন্সি আছে, মানে একটা কম একটা বেশি, এরকম আস্তে 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 কতগুলো ফ্রিকোয়েন্সিকে আমরা পরিমাপ করেছি। এই শব্দের কম্পাঙ্ক বা এই ফ্রিকোয়েন্সিগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অতীতকালের ভারতীয় সঙ্গীতকে বলুন কি ওয়েস্টার্নের সঙ্গীতকে বলুন, সবাই কিন্তু একটা জিনিসভাবে খুবই ফিক্সভাবে মেনে চলে, সেটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু টোটাল স্বর, বা ধরুন ইংলিশে নোটস বলছি যাকে, নোটস, এই নোটস কটা আছে। তো বিশ্বাস করুন, এই পৃথিবীতে মানুষের জানা, এমনকি পৃথিবীর বাইরেও মানুষের জানা যদি নোটস বলেন মিউজিক্যালি, তাহলে কিন্তু টোটাল নোটস 12টা, 12, 1 and 2, 12। এই 12 নোটসের এটার ওপরই পুরো সঙ্গীত বিদ্যা দাঁড়িয়ে আছে। এই 12 নোটসটাকে যদি ভালো করে বুঝতে পারি, বা ওটাকে ভালো করে বুঝবো আমরা, যদি আপনাকে যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে হয়, তা সে পিয়ানো হোক, তা সে গিটার হোক, তা সে ভায়োলিন হোক, বা ধরুন আপনি শিখতে চাইছেন কোনো বাদ্যযন্ত্র, সেখানেও কিন্তু এই নোটসের ওপরই সব কিছু দাঁড়িয়ে আছে। তো এই সুর বা নোটসটাকে আমরা বেসিক্যালি একটা ফর্মেশনে, মিউজিকে ফর্মেশন করে আমরা শিখি। আমি যেভাবে মিউজিকটাকে শিখতে পেরেছি, আমি সেইভাবেই আপনাদের শেখানোর চেষ্টা করব। আমি কোনো স্পেসিফিক থিওরির মধ্যে দিয়ে যাব না, আমি সম্পূর্ণ আমার নিজস্ব থিওরির মাধ্যমে আপনাদের শেখানোর বা বোঝানোর চেষ্টা করব, যে দেখি কতটা সহজভাবে আপনাদের বোঝাতে পারি এটা। তো সেটা শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে মোট নোটস, যেমন বললাম 12টা। এবার এই 12টা নোটস আছে কীরকমভাবে সেটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা,
এই 12টা নোটস আছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে ছেড়ে, মানে আমাদের কান যে ফ্রিকোয়েন্সির ওপর দাঁড় করিয়ে আমাদের কানের মানে একটা শব্দকে আমরা মিউজিক বলে গ্রাহ্য করি, তার সব থেকে যে লো সাউন্ডটা, মানে লো কথাটা মানে হচ্ছে আমরা এটা বাংলায় বলি গম্ভীর সাউন্ড। আর যদি হাইস কথাটা বলি তাহলে মানে হচ্ছে খুব চিকন একটা সাউন্ড। তো এই লিমিটেশন সাউন্ডের মধ্যে আমাদের এন্টার 12টা নোট এক্সিস্ট করে, ঠিক আছে। এবার ওই যে হাইজ এবং লোজের কথা বললাম, মানে যেটা লিমিট, ওই লিমিটের ওপরে কি সাউন্ড হয় না? অবশ্যই সাউন্ড হয়, কিন্তু সেই সাউন্ডগুলো আমরা মিউজিক্যালি সেটাকে রিপ্রেজেন্ট করি না। এবং সেই যে রিপ্রেজেন্টেশন করি না বিকজ আমাদের কান বা আমাদের হয়তো মন সেই শব্দগুলোকে মানে যদি আমরা সেটাকে রিপ্রেজেন্ট করি, আমরা সেটা মিউজিক বলতে পারবো না। কখনো এটা তো বলতে শুনবেন না যে বাঘের ডাকটা একটা মিউজিক, হ্যাঁ, বা ওই যে মানে আমাদের কান বাঘের ডাক সহ্য করতে পারে না, কারণ এতটাই বেশি লো থাকে। বা ধরুন মশার যে গুঞ্জন শব্দটা আসে, আমরা কথায় কথায় অবশ্য বলি মশার গান, কিন্তু মশার গান সহ্য করা যায় না, কারণ ওটা এতটাই হাইস। তো এর মধ্যে যে শব্দর ফ্রিকোয়েন্সিগুলো বিন্যাস করে আছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের এন্টার মিউজিকের নোটসগুলো। এবার আমি এক্স্যাক্টলি ফিজিক্সের মাধ্যমে আপনাদের আমি চেষ্টা করছি না বোঝানোর, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে কথাটা বললাম, যেহেতু আমরা আজকে বেসিক্স নিয়ে আলোচনা করছি। তবে সেটার অ্যাকচুয়ালি নামটা কি? এই যে 12খানা নোটসের কথা বলছি, 12খানা স্বরের কথা বলছি, তার নাম কি? তো সেই নাম জানতে গেলে আপনাদের কিছু জিনিস মানে বুঝতে হবে, সেটা আপনাদের একবার বলে দিই। তার 7টা নাম জেনারেলি যারা আমরা বাঙালি ভারতীয় তারা প্রত্যেকেই জানি, হ্যাঁ, সা রে গা মা পা ধা নি সা, যে নামগুলো জানি এটাই কিন্তু অ্যাকচুয়ালি নোটসের নাম। কিন্তু আমরা এইভাবে শিখবো না, সা রে গা মা বলেই নোটস বলছি, আমরা এইভাবে শিখবো না। আমরা দুটো উপায় শিখবো। একটা হচ্ছে যে আমাদের হিন্দুস্তানি স্টাইল, যেটা আমরা সা রে গা মা বলছি, ওইভাবে কীভাবে আমরা মানে যদি ওটাকে কীভাবে প্রকাশ করি নোটস বোঝার ক্ষেত্রে, সেটাও শিখব। তার সাথে প্যারালি শিখব ওয়েস্টার্ন কী করে নোটসটাকে প্রেজেন্ট করছে, বিকজ পিয়ানো শিখতে গেলে কিন্তু এই দুটোই আমাদের জানতে হবে। তো ওয়েস্টার্ন কী করছে, ওরা 12টা নোটসের মধ্যে যে 7টা নোটস আমরা সা রে গা মা পা ধা নি সা বলছি, ওরা ওইরকম ওরা ডিরেক্টলি সা রে গা মা কিছু বলে না। প্রথম কথা ওরা করে কি, ওরা ফার্স্ট নোট, সেকেন্ড নোট, থার্ড নোট, ফোর্থ নোট, ফিফথ নোট এইভাবে নাম দেয়, ঠিক আছে। এই নোটগুলোকে এইভাবে নাম দিয়ে বলে। 7খানা 7 নোটকে ওরা 1 to 7 একটা নাম দিয়ে বলে। কেউ কেউ আছে স্কেল, যখন আমরা আলোচনা করব, যখন স্কেল নিয়ে আপনাদের সাথে কথা হবে, সেই সময়টা আপনারা বুঝতে পারবেন যে ওরা, যেমন স্প্যানিশ নাম একটা আছে ডো রে মি ফা সো লা টি ডো, এরকম সা রে গা মা পা ধা নি সার মতন একটা নাম। আবার অনেকে আছে 1 2 3 4 দিয়ে বলে, হ্যাঁ। কিন্তু বেসিক্যালি যদি নামগুলো আমরা যদি অ্যালফাবেটিক্যালি বলি, তাহলে এই 7খানা নাম একদম অ্যালফাবেটসের ABCDEFG পর্যন্তই নোটসের নাম হয়। জি এর পরেও কিন্তু ভুলেও কোনোদিন H বলে কোনো নোটসের নাম উচ্চারণ করবেন না। ABCDEFG। আচ্ছা, তাহলে ABCDEFG মানে 7, সা রে গা মা পা ধা নি সা 7 বা 1 2 7 7 নোটস। আমরা এই 7খানা নোটের যে নাম বলছি 7 নোটস, এছাড়া বাকি যে মানে কি করে তাহলে 12টা হচ্ছে? 12টা নোটস বুঝতে গেলে আপনাকে এই 7টা নোট ছাড়াও বাকি 5টা নোট কিভাবে আসে তার ফরমেশনটা বুঝতে হবে। আর বিশ্বাস করুন, পিয়ানো শেখা কেন সব থেকে সহজ লোকে বলে, তার কারণটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে লেখা আছে CDEFGAB, এই ফরমেশনে কিন্তু অ্যাকচুয়ালি মিউজিকের নামগুলো এক্সিস্ট করে এবং পিয়ানো এক্সিস্ট করে। তো কীভাবে বলবো আমরা, সেটা আমরা শিখবো আজকে।
তো সোজা চলে যাচ্ছি আমি বর্তমানে একটা পেন ট্যাবে, দেখি ওখানে কি আসছে। আচ্ছা, এটা শিখতে গেলে আপনাদের যেটা করতে হয়, প্রথমে আমি যেভাবে আপনাদের বলছি আপনারা চাইলে সেইভাবেই নিজেদের মতন করে লিখে নিতে পারেন। আচ্ছা, প্রথমে অবশ্যই আপনি কি করবেন, এই ABCDটাকে আমরা ডিরেক্টলি ABCD বলবো না, আমরা বলবো মানে আমরা এ থেকে শুরু করব না, আমরা সি থেকে শুরু করব। যদি সি থেকে শুরু করি তাহলে দেখুন আমরা কীভাবে লিস্টটাকে লিখবো। আমরা প্রথমে লিখব সি, তারপর লিখব আমরা ডি, তারপরে আমরা লিখব ই, তারপরে লিখব আমরা এফ, এবারে জি, এবারে এ, এবারে বি। তাহলে কি কি নোট পেলাম? সি, ডি, ই, এফ, জি, তারপরে এ অ্যান্ড বি। ঠিক আছে, মিউজিক্যালি কিন্তু এই শব্দের ফ্রিকোয়েন্সি অনুপাতে এইভাবেই এক্সিস্ট করছে, কিন্তু আমি যে বললাম টোটাল 12টা নোটস আছে, তো এই যে 7খানা নোটস আছে এর মধ্যেও আরও কিছু নোটস লুকিয়ে আছে। আচ্ছা, এবার আপনাকে বলি, যখন আমরা যে কোনো নোটসে যদি এদিকে দেখি, মানে সি এর এদিকে, এটাকে আমরা বলি লো। আর এক্স্যাক্টলি এখানে আমরা যদি যাই তাহলে এটা হচ্ছে হাই। এটা কি জিনিস? এটা হচ্ছে, আমি এখানে বললাম যে মিউজিক কীরকম হয়, ধরুন শব্দ কীরকম হয়, গম্ভীর থেকে চিকন শব্দ। ঠিক আছে, যেমন সা রে গা মা পা দা নি সা, মানে সা 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 সা, এই যে ব্যাপারটা, একটা গম্ভীর শব্দ থেকে আমরা আস্তে 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 আমরা চিকন শব্দে যাচ্ছি। তো সেইভাবে কিন্তু এখানে সা রে গা মা হিসাবে আমি জাস্ট কথার কথা বলছি, কিন্তু মিউজিক্যালি যদি দেখি, দেখুন এই সি আর ডি এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি সি থেকে ডি ডিরেক্টলি কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যাচ্ছে না, মানে যাচ্ছে অবশ্যই, কিন্তু সি আর ডি এর মাঝখানে একটা স্টপ আছে। সেটা আমরা কীভাবে লিখি, আমি আপনাকে যেভাবে বলছি আপনারা এইভাবে লিখতে পারেন। সি থেকে ডি এর ওপরে একটা মাউন্টেন ড্র করুন। ঠিক আছে, ডি থেকে ই এর ওপরে একটা মাউন্টেন ড্র করুন, কিন্তু ই থেকে এফ এ কোনো মাউন্টেনের প্রয়োজন নেই, আমরা এটাকে স্ট্রেট লাইন করতে পারি। তারপর এফ থেকে জি একটা মাউন্টেন, জি থেকে এ একটা মাউন্টেন, অ্যান্ড এ থেকে বি একটা মাউন্টেন। ঠিক আছে, বি এর পর আবার একটা স্ট্রেট লাইন করে সিটাকে ফেরত নিয়ে আসুন। সেই লজিক্যালে এই সি এর আগে একটা বি চলে আসবে। যাই হোক, এবার দেখুন এই সি ডি ই এফ জি এ বি যে নোটসগুলো আছে, এই নামগুলো কত সহজ নাম না, এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি। অ্যাকচুয়ালি এই এ বি সি ডি ই এফ জিটা থাকে না, সিড থেকে আমরা বেসিক্যালি স্টার্ট করি, সি ডি ই এফ জি এ বি। ঠিক আছে, এই সি থেকে যখন স্টার্ট করি, সি থেকে ডি কিন্তু ডিরেক্টলি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় না মিউজিকে। মিউজিকে পরিমাপ করা হয় সি এবং ডি এর মাঝখানে। এই যে আমি মাউন্টেনটা ড্র করেছি, এই মাউন্টেনের এখানে আর একটা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করা হয়, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি যার কোনো ডিরেক্টলি কোনো নাম নেই, ন্যাচারাল কোনো নাম নেই। ন্যাচারাল নাম মানে হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ জি, এটা ন্যাচারাল নাম, কিন্তু সি আর ডি এর মাঝখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে তার কোনো ন্যাচারাল নাম নেই। আবার এদিক দিয়ে বলতে গেলে ডি আর ই এর মাঝখানে এই মাউন্টেন পিকটারও সেম স্টোরি। আচ্ছা, কিন্তু ই আর এফ এর ওপরে কোনো মাউন্টেন ড্র করিনি, তাই ই থেকে এফ এর ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি যাওয়া যাচ্ছে। আবার এফ থেকে জি এর উপর একটা মাউন্টেন ড্র করেছি, তাহলে এর একটা মাউন্টেন পিক আছে, জি আর এর মাঝখানে আছে, আর এ আর বি এর মাঝখানেও আছে। মোদ্দা কথা হচ্ছে, এবার দেখুন এইখানে যে 7খানা নোটস আছে, সি ডি ই এফ জি এ বি 7, অ্যান্ড এই যে 5খানা 1 2 3 4 5,
এই যে 5খানা যে মাউন্টেন পিক আছে, এই 5 আর 7 মিলিয়ে টোটাল 12 নোটস ইউনিভার্সালে মিউজিকে এখনো পর্যন্ত এক্সিস্ট করছে। এর বেশি বা কম নোটসে কোনো মিউজিক শেখা হয় না, ঠিক আছে? এবারে আমি শিখব এই সি আর ডি, এই যে মাউন্টেন পিকগুলো, এটাকে ন্যাচারাল বলছি না, তাহলে বলছিটা কি? আচ্ছা, এবার আপনাকে বলি, দুটো কথা আমাদের শিখতে হবে। এই যে এদিকে লো আর এদিকে হাই, যদি কোনো শব্দ যদি লো থেকে হাইতে যায় তাহলে এটাকে আমরা বলবো শার্প, SHARP, ঠিক আছে? আমার হাতের লেখার দিকে যাবেন না, এটা খুবই ছোট জায়গার মধ্যে লিখতে হচ্ছে বলে এরকম আসছে, মানে আমার পেন ট্যাপটা খুব ছোট। আর যদি এর ভাইস ভার্সা অপোজিটে আসি, যদি কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যদি হাই শব্দ থেকে, মানে একদম চিকন শব্দ থেকে তার আগের গম্ভীর ফ্রিকোয়েন্সিতে আসে, তাহলে ওই জিনিসটাকে আমরা বলি ফ্ল্যাট, ঠিক আছে? এই দুটো কথা ভালো করে বুঝুন। এই সি থেকে যদি আমি এই বি এর দিকে যাই, তার মানে আমি প্রতি ক্ষেত্রে একটা করে ফ্রিকোয়েন্সি শার্প কাউন্ট করতে পারি। যেমন ধরুন, এই সি থেকে এই মাউন্টেন পিকটা হচ্ছে শার্প, তার মানে এর থেকে এটা শার্প, মানে এই যদি সি হয় তাহলে এটা বলতে পারি যে সি এর শার্প সাউন্ড, সি এর থেকে এটা শার্প মানে শব্দ উৎপন্ন করছে, তাই এটাকে আমরা নাম দিয়েছি সি শার্প। শার্পটা লেখা হয় হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ হলো না। আচ্ছা, ঠিক আছে? তার মানে কি হলো, সি এর থেকে এই শব্দটা যেহেতু একটু চিকন শব্দ বা হাই শব্দ, তাই জন্য আমরা বলি এটা শার্প। কার শার্প? সি এর শার্প, ঠিক আছে? তাহলে সেই লজিকে বলা যায় যে ডি এর থেকে এই মাউন্টেন পিকটাও শার্প সাউন্ড করছে, তাই এটার নাম হচ্ছে ডি শার্প। ডি লিখে আপনারা উপরে একটা হ্যাশ লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আবার ই এর কোনো এখানে মাউন্টেন নেই, তাহলে ই এর কোনো শার্পের এখানে এক্সিস্টেন্স নেই। এফ এর উপরে মাউন্টেন আছে, তাহলে এফ এর এখানটা কিন্তু এফ শার্প বলে আমরা লিখতেই পারি, ঠিক আছে? এইভাবে আপনি এটাকে জি শার্প আর এটাকে আপনি এ শার্প লিখতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই সি শার্প সাউন্ডটার এক্সিস্টেন্স আছে বিকজ এটা 12টা নোটের মধ্যে একটা নোট, এবং সি এর থেকে শার্প বলে এটা। যদি আপনাকে প্রশ্ন করা হয় সি শার্পের থেকে শার্প কি, মানে হোয়াট ইজ কল্ড সি শার্প শার্প, মানে এইভাবে কেউ বলে না, কিন্তু আমি আপনাদের বেসিকটা ক্লিয়ার রাখার জন্য বলছি। এই প্রতিটা শব্দ শার্প শব্দ হয়ে হয়ে বিন্যাস করছে, তাই সি এর থেকে শার্প হচ্ছে সি শার্প, সি শার্পের থেকে শার্প হচ্ছে ডি, আবার ডি এর থেকে শার্প হচ্ছে ডি শার্প, আবার ডি শার্পের থেকে শার্প হচ্ছে ই, ই এর থেকে শার্প কিন্তু এফ, মানে ই শার্পকে আমরা এফ বলতে পারি কারণ এফটা ঠিক ই এর পরে এক্সিস্ট করছে, তাই এফ এর শব্দর ফ্রিকোয়েন্সিটা ই শব্দের ফ্রিকোয়েন্সি থেকে শার্প সাউন্ড, বিকজ ওটা লো থেকে হাইতে যাচ্ছে, এটা থেকে একটু হাই, এফ এর থেকে এই শব্দটা একটু হাই, এইভাবে মিউজিকগুলো অবস্থান করে। এফ এর থেকে এফ শার্পটা একটু হাই, তাই আমি এফ এর এই মাউন্টেন পিকটার নাম রেখেছি এফ শার্প। সেইভাবে এফ শার্পের থেকে একটু হাই জি, মানে এফ শার্পের শার্প সাউন্ড জি, আবার জি এর থেকে শার্প সাউন্ড জি শার্প, এটা এ, এর থেকে শার্প, এ থেকে শার্প এ শার্প, এবং এ শার্পের পর বি, তারপর বি এর পর আবার একটা অক্টিভের সি ফিরে আসবে। এই অক্টিভটা কি আমরা পরে আলোচনা করব, এখন জাস্ট বুঝে রাখুন যে এই টোটাল জিনিসটা আমরা বারবার করে লিখব। এই জিনিসটা সি থেকে বি, আবার এখানে সি থেকে বি আসবে, এর আগেও একটা সি থেকে বি আছে, এইভাবেই শব্দগুলোকে আমরা একটা নাম দিয়েছি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ধরে ধরে একটা নাম রেখেছি, ঠিক আছে? এবার এই যে লজিকটা বললাম লো থেকে হাইটা শার্প,
এক্স্যাক্টলি এর অপোজিটে বলতে পারি, হাই থেকে লো যদি আসি, ব্যাক করে আসি, তাহলে সেটা ফ্ল্যাট। তার মানে এই সি থেকে এই বিটা, মানে সি থেকে যদি বিতে আসে, এই বিটা এই সি এর ফ্ল্যাট। সি ফ্ল্যাট কোনটা? বি। বি এর থেকে এইটা এ শার্পটা হচ্ছে বি এর ফ্ল্যাট সাউন্ড। মানে এই মাউন্টেন পিকগুলো কেন ন্যাচারাল নয়, তার কারণটা হচ্ছে এই মাউন্টেন পিকগুলো দুটো করে নাম হয়, একটা শার্পের অ্যাঙ্গেল দিয়ে, একটা ফ্ল্যাটের অ্যাঙ্গেল দিয়ে। তাই এ শার্পটাকে আমরা বলতে পারি বি ফ্ল্যাট। আমরা কীভাবে লিখবো বি ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে আমরা লিখতে পারি বি, তার ওপরে স্মল বি লিখুন, বি ফ্ল্যাট। এইভাবেই ফ্ল্যাটটাকে লেখা হয়। আমরা শার্পকে লিখতে পারি হ্যাশ দিয়ে, ঠিক আছে, আর ফ্ল্যাটকে লিখি আমরা স্মল বি মতন। তাহলে কি হলো, এই বিটা গেল এই 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 মাউন্টেন পিকটা, একটা হচ্ছে এর দিক দিয়ে শার্প, একটা বি এর দিক দিয়ে ফ্ল্যাট। ঠিক সেমভাবে এই লজিক্যালি, মানে এই লজিক অ্যাপ্লাই করে এই জি শার্পকেও বলা যায় এটা এ ফ্ল্যাট, আবার এফ শার্পকে বলা যায় এটা জি ফ্ল্যাট, ডি শার্পকে বলা যায় ই ফ্ল্যাট, অ্যান্ড সি শার্পকে বলা যায় ডি ফ্ল্যাট। বুঝতে পারছেন? তার মানে আমি কি বললাম, আমরা যদি লো শব্দকে হাইতে যাই, তাহলে এই শার্প, এই পয়েন্টটা হচ্ছে সি এর শার্প সাউন্ড, আবার ডিটা হচ্ছে সি শার্পের শার্প সাউন্ড। এইভাবে যেমন এক্সিস্ট করছে, সেম লজিকে আমি উল্টো দিকে বলতে পারি, এই এ শার্পটা হচ্ছে বি এর ফ্ল্যাট সাউন্ড, এই এটা হচ্ছে এ শার্পের ফ্ল্যাট সাউন্ড। এইভাবে বানাতে পারি যে এফ শার্পের, এফ এর ফ্ল্যাট কি হবে? ই। এফ ফ্ল্যাট হচ্ছে ই। এক্সিস্ট করে না, মিউজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু লজিক্যালি এক্সিস্ট করে। যুক্তি দিয়ে বললে এটাকে বলা যায়, কিন্তু যার নির্দিষ্ট কোনো অস্তিত্ব নেই। বিকজ আমাদের কাছে 12টাই নোট আছে, এর বেশি নোট নিয়ে আমরা আলোচনা করি না, সুতরাং আমরা কোনো এক্সিস্টেন্স দিচ্ছি না। বোঝা গেছে? সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প, কিংবা বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, জি ফ্ল্যাট, এ ফ্ল্যাট তো হয় না, ই ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, এই 5খানা নোট, এগুলো হচ্ছে মানে ইদার সি শার্প অর ডি ফ্ল্যাট, ইদার ডি শার্প অর ই ফ্ল্যাট। এইভাবে আমরা বলতে পারি। আপনাকে এই ড্রয়িংটা ভালো করে প্র্যাকটিস করা উচিত বাড়িতে, ভালো করে এটা পজ করে দেখে নিন, যতবার খুশি পারলে প্র্যাকটিস করে নিন, এবং সবসময় মিউজিক্যালি বলবেন সি এর পর কিন্তু ডি নয়, সি এর পর সি শার্প। তার মানে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, আবার সি, তারপর আবার সি, সি শার্প, ডি, এইভাবে চলতে পারে। বুঝতে পারছেন? যদি ব্যাক করে আসেন, সি, বি, বি ফ্ল্যাট এ, এ ফ্ল্যাট জি, জি ফ্ল্যাট এফ, ই, ই ফ্ল্যাট ডি, ডি ফ্ল্যাট সি। এই জিনিসটা যতবার খুশি আপনি চাইলে প্র্যাকটিস করুন। এই যে সিরিজটা বলছি, যদি আপনি সি থেকে গাড়ি চালানো শুরু করেন, তাহলে আপনাকে এইখানে হল্ট করতে হবে, তারপর এখানে হল্ট করতে হবে। এই জন্য এই রাস্তাটা যত ক্লিয়ারলি মনে রাখতে পারবেন, মিউজিকটাকে তত তাড়াতাড়ি শুরু করতে পারবেন এবং বুঝতে আপনার খুব দ্রুত সুবিধা হবে। ঠিক আছে? এর সাথে আমাদের এবারে প্রশ্ন আসবে যে আমরা পিয়ানোটাকে কী করে শিখব। তার জন্য অবশ্যই আপনাকে এই ডায়াগ্রামটা দেখতে হবে, যে দুটো কালো তিনটে কালো, দুটো কালো তিনটে কালো করে যেভাবে পিয়ানোটা এক্সিস্ট করে, এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি মিউজিকটাও এক্সিস্ট করে। যার জন্য আপনাকে বললাম পিয়ানো শেখা, মানে পিয়ানো শিখলে আপনার মিউজিকটা ইজি মনে হবে। আর বিশ্বাস করুন, এই যে আমি আপনাকে বোঝালাম যে মানে মিউজিকের নোটসগুলো কীভাবে এক্সিস্ট করে, এটা পিয়ানো দেখলে ইজিলি বুঝতে পারবেন। যেমন দেখুন, এই দুটো কালোর নিচের যে সাদাটা, এই দেখুন এইটা সি, তারপর সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, ই আর এফ এর মাঝখানে কোনো ব্ল্যাক নেই, তাই কোনো মাউন্টেন নেই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, আবার সি ফিরে আসছে। এটা উল্টে বললে বি, বি ফ্ল্যাট এ, এ ফ্ল্যাট জি, জি ফ্ল্যাট এফ, ই, ই ফ্ল্যাট ডি, ডি ফ্ল্যাট সি। এইভাবে আপনাকে জিনিসটাকে মনে রাখতে হবে। আপনি ড্র করুন, বারবার করে প্র্যাকটিস করুন,
এইভাবেই পিয়ানোটা এক্সিস্ট করে। আর বিশ্বাস করুন, যদি এটা আপনি বুঝতে পারেন, তাহলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গিটার ভায়োলিন আছে, ওইখানেও কিন্তু নোটসগুলো এইভাবেই এক্সিস্ট করে। আস্তে আস্তে ওগুলো আপনার বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরের ক্লাসে আমরা অ্যাড করব এর সাথে আমরা কি করে ইন্ডিয়ান মিউজিকের সারেগামাকে আমরা মিল আপ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।